দর্শক স্বাগত চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক পিএলসি ইনসাইটে। আপনাদের সাথে আছি ইমদাদ হক। নিম্নমানের ইলেকট্রিক পাইপ বদলে কিনুন ভিগো ইলেকট্রিক পাইপ অ্যান্ড ফিটিংস। বৈদ্যুতিক তারকে রাখে সুরক্ষিত। মধ্যপ্রাচ্য সংকটের কারণে বাংলাদেশে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। এর বহুমাত্রিক নেতিবাচক প্রভাব তৈরি হয়েছে। ব্যবসা বাণিজ্যে এর প্রভাব কি, বেসরকারি ব্যবস্থাপনা কি, সরকারের উদ্যোগ কি ধরনের, এসব বিষয়ে কথা বলবো। আজ আমাদের সাথে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন ইউনিগ্যাস এলপিজির ব্যবস্থাপনা পরিচালক সাকিব আহমেদ সিদ্দিকী। স্বাগত আপনাকে। থ্যাংক ইউ। এই যে সংকট অব্যাহত, এই সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি, ব্যবসা বাণিজ্য কি ধরনের অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, পরিস্থিতি কি দেখছেন? পরিস্থিতি তো অবভিয়াসলি একটা সংকট ক্রিয়েট হয়ে গিয়েছে, বিকজ ইরানে যে যুদ্ধটা লাগলো ওখানে আপনাদেরকে বুঝতে হবে যে আপনি মনে হয় অবগত আছেন যে এলপিজি ইন্ডাস্ট্রিতে আমাদের যত জনই অপারেটররা আছেন বা কোম্পানিজগুলো আছে, আমরা সবাই এলপিজি প্রোডাক্টটা ইম্পোর্ট করে থাকি। সো 98% প্রোডাক্টই বাইরে থেকে আসে। এখন যখন সাপ্লাই চেনে আপনার এরকম ব্যাঘাত ঘটে, যেখানে ডিসরাপশনটা আসছে আপনার বরের জন্য, স্ট্রেট অফ হরমুজ ব্লক করে দেওয়া হয়েছে, ওখান থেকে ইয়েমেনের সাইড থেকেও একটা কথাবার্তা চলছে যে ওখানেও ব্লকিং চলে আসবে। সো একটা বিরাট অংশ এলপিজির আমরা ইম্পোর্ট করে থাকি মিডল ইস্ট থেকে। আর যেহেতু এখন মিডল ইস্টের মধ্যে সবচেয়ে বেশি প্রবলেমস হচ্ছে, সো অবভিয়াসলি সাপ্লাই চেনে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। আর এটা শুধু আমাদের দেশের জন্যই নয়, আমার মনে হয় সমগ্র বিশ্বে একটা প্রবলেম চলছে, এনার্জি ক্রাইসিস। অ্যাজ এ রেজাল্ট যেটা হয়, আপনার ধরেন যেরকম আমাদের পার্শ্ববর্তী দেশগুলো আছে, আমাদের নেইবার্সগুলো, ইন্ডিয়া, পাকিস্তান, যারা আছেন তারা সবাই কার্গো অনেক বেশি ডিমান্ডে এখন পুল করছেন। আমাদের এলপিজি ইন্ডাস্ট্রিতে অনেকে অবগত নাই, বাট মেজরিটি কোম্পানিগুলো টার্ম কন্ট্রাক্টে থাকে, যে বাৎসরিক একটা সাপ্লায়ারের সাথে বা ট্রেডারের সাথে একটা কন্ট্রাক্ট থাকে যে এত পরিমাণ আমরা ইম্পোর্ট করব। আবার একটা অংশ, ওটা আপনার 30 থেকে 40 ভাগ হতে পারে, যেটা স্পট পারচেজে করা হয়। এখনকার পরিস্থিতিতে যেটা ক্রিয়েট হয়েছে, ওখানে আকস্মিকভাবে আপনার ধরেন স্পট কার্গো অ্যাভেলেবল নাই। সো প্রবলেমটা হচ্ছে যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। সো সাপ্লাইয়ের যেহেতু শর্টেজ আছে, ডিমান্ড বেড়ে প্রাইসেরও একটা ম্যাটার হচ্ছে, এফেক্ট হচ্ছে। তো সব দিক দিয়ে মানে একটা সিচুয়েশন যেটা আমাদের ফেভারে নাই। বাট তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি, আর ইনশাল্লাহ এখন পর্যন্ত সরকারের সহযোগিতা আছে কিছু সেক্টরে, বাট আমরা এখন পর্যন্ত পেরেছি ডিমান্ডটাকে মিট করতে। জ্বালানির যোগানে আমরা মধ্যপ্রাচ্য নির্ভর অনেক বেশি। আমরা বিকল্প বাজারের দিকে যাচ্ছি না কেন? কাজাখস্তানে যে $76 প্রতি ব্যারেলে আমদানির একটা কথাবার্তা হচ্ছে, আমরা বিকল্প বাজার সন্ধান করছি না কেন? না, বিকল্প বাজার অ্যাকচুয়ালি সন্ধান করা হচ্ছে। আমি একটু আপনাকে জিনিসটা বুঝাই। যেমন ধরেন 2-3টা ফ্যাক্টর এখানে আছে। একটা হচ্ছে আমাদের এলপিজি অপারেটর্স অ্যাসোসিয়েশন থেকে আমাদের যখন মিটিং করা হয়, সরকার আমাদেরকে অ্যাপ্রোচ করেন এবং বিভিন্ন মন্ত্রণালয় থেকে আমাদের সাথে বসা হয়। আমরা ওখানেও সরকারকে জানিয়েছি যে আমরা কিন্তু অল্টারনেট অপশনসগুলো দেখছি, যেখানে ধরেন আমেরিকা থেকে আনার আলাপ আলোচনা চলছে, অনেকে আবার আমেরিকা থেকে কার্গো এনেছেন, রাশিয়ান কার্গো আছে, কাজাখস্তান বললেন, এমনকি কিছু কোম্পানি তো আর্জেন্টিনা থেকে কার্গো নিয়ে আসছে। কিন্তু এখানে আবার প্রবলেমটা হয়ে যায় কি, টাইম ফ্যাক্টরটা প্লে করে। বিকজ আপনি যখন ডিস্টেন্সটা বেশি হয়ে যায়, তখন অবভিয়াসলি প্রোডাক্টটা আসতেও আপনার একটা লেন্দি পিরিয়ড লাগে। আর লেন্দি পিরিয়ডের সাথে তো এখনকার গ্লোবাল সিচুয়েশন যেরকম দাঁড়িয়েছে, ওখানে আপনার ফ্রেটটা একটা ম্যাটার করে। ক্যারিং চার্জ, শিপিংয়ের একটা ফ্রেট যখন আপনার একটা ইনক্রিজ হয়, তো ওইটা আবার প্রাইসে এফেক্ট করে। সো মূল্যটাও আবার আপনার মার্কেটে বেড়ে যাওয়ার চান্সেস অনেক বেশি। সো সব কিছু ফ্যাক্টর আমাদেরকে চিন্তা করে, বাট যেভাবে বললেন, আমরা অ্যাকচুয়ালি চিন্তা করছি অনেক, শুধু চিন্তাও না, অনেক জায়গা থেকে সোর্সও করা হচ্ছে বিকল্প। পাইপলাইনে প্রাকৃতিক গ্যাসের যোগান, বাংলাদেশের যে উদ্যোগগুলো রয়েছে সেগুলো তো কার্যকর নয়। পাইপলাইনে প্রাকৃতিক গ্যাসের যোগানের ক্ষেত্রে পাইপলাইনের মাধ্যমে যে প্রাকৃতিক উৎস থেকে গ্যাসের যে যোগান, এটা তো এখন অনেক সরকারের প্রতিনিধিরাই বলতে পারবেন যে কি পলিসি হয়। বাট আমি যতটুক আমি ইন্ডাস্ট্রির পক্ষ থেকে বলি, আপনি যদি এলপিজি ব্যাপারে আমাকে জিজ্ঞেস করেন,
আমার মনে হয় সরকার গঠনের খুব শীঘ্রই তাড়াতাড়ি ওনারা প্রথমেই আমরা বাণিজ্য মন্ত্রীর সাথে বসি, উনি আমাদেরকে ফুল টিম নিয়ে বিপিসি, পেট্রো বাংলা বা যারা যারা আছেন ইনভেস্টেড অথরিটিগুলো সবাই আমাদের সাথে বসে আমাদেরকে জিজ্ঞেস করেন যে কী সলিউশন করা যায়। সো এটা দিয়ে বোঝা যায় যে গভর্নমেন্টের তরফ থেকে অনেক অ্যাক্টিভ সলিউশনটা চাচ্ছেন। সিমিলারলি এনার্জি মিনিস্ট্রি থেকে আমাদেরকে ডাকা হয়, ইনভাইট করা হয় এবং মন্ত্রী মহোদয় উনিও আমাদের সাথে বসেন, জিজ্ঞেস করেন যে কী সলিউশন করা যেতে, সরকারের তরফ থেকে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, কিছু পলিসি চেঞ্জেস হতে পারে, কিছু আমাদেরকে কোনোভাবে সাপোর্ট দিতে পারেন কিনা। সো যদি এলপিজি ইন্ডাস্ট্রিকে এই ব্যাকআপ দেওয়ার চিন্তাভাবনা চলছে এবং খুব প্রোঅ্যাক্টিভলি একটা স্টেপ নেওয়া হচ্ছে, তাহলে আই এম শিওর এলএনজি ওর আপনার ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রেও সরকার নিশ্চয়ই কিছু বিবেচনা করছেন এবং প্রবাবলি আপনারা জানতে পারবেন। অকটেনের সংকটটা তৈরি হচ্ছে কেন? এটা অ্যাকচুয়ালি আমার মনে হয় মাননীয় মন্ত্রণালয় থেকে আমার মনে হয় এটা বলা হয়েছে, মাননীয় মন্ত্রীর তরফ থেকে কিছু জিনিস আমার মনে হয় হওয়া উচিত না আপাতত সিচুয়েশনে। আমার মনে হয় সরকার তরফ থেকে বলা হয়েছে যে যথেষ্ট পরিমাণ মজুদ আছে, বাট আমাদের একটা সিচুয়েশন আছে যখন ইন্টারন্যাশনালি একটা ডিমান্ড ক্রিয়েট হচ্ছে আর একটা জিনিস আশঙ্কা করা হচ্ছে যে এরকম ক্রাইসিস হতে পারে। তো ব্যবসায়ীরা কিছু চিন্তাভাবনা, কিছু আমি সবাইকে জেনারেলাইজ করব না, বাট কিছু ব্যবসায়ীরা হন যারা এটাকে ক্যাপিটালাইজ করার চেষ্টা করেন বা সুযোগ নেওয়ার চেষ্টা করেন। তো ওই দিক দিয়ে যেমন আমি নিউজেই দেখছিলাম, আপনাদের ওখানেও দেখছিলাম যে কিছু কিছু জায়গায় অথরিটিসরা রেড দিয়ে কিছু স্টোর করা অকটেন রিকভার করছেন। স্টেশনসদেরকেও বলা হচ্ছে যে কোনোভাবে সরকার তরফ থেকে একটা খুবই পজিটিভ পদক্ষেপ নেওয়া হয়েছে যে প্রাইস ইনক্রিজ করা হবে না। কারণ অনেকে হয়তো চিন্তা করে রেখেছেন যে প্রাইসটা যদি এই ডিমান্ডটা এভাবে ক্রিয়েট করা হয় তাহলে হয়তো প্রাইসটা ইনক্রিজ করা যাবে, প্রফিট মার্জিনটা বাড়ানো যাবে। সো ওইটা যেহেতু ডিক্লারেশন চলে আসছে যে এপ্রিল মাসে আর দাম বাড়ানো হবে না, তো ওইটাও একটা ফ্যাক্টর আছে। আমার মনে হয় যে অকটেনের তরফ থেকে আমাদের ক্রাইসিস হওয়ার কথা না আমাদের আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী, বাট ডিজেলের দিক দিয়ে চিন্তা করতে হবে। বাট আই থিঙ্ক কিছু ট্যাঙ্কার তো এসেছে অলরেডি, তো হোপফুলি এটাকেও ম্যানেজ করা যাবে। আপাতত আমাদের তরফ থেকে এটা মনে হয় না যে একটা সংকটের দিকে যাচ্ছে, বাট মোর অফ আ রিজন আমার মনে হয় প্যানিক বেশি ক্রিয়েট করা হচ্ছে। এই প্যানিকটা যদি না ক্রিয়েট করা হয়, সোশ্যাল মিডিয়া হোক বা নর্মালি হোক, আর আমরাও যদি একটু চিন্তাভাবনা করি কনজিউমার হিসেবে যে যখন দরকার পড়বে তখনই গাড়িতে তেল নেওয়া উচিত, প্যানিকে যদি এসে প্যানিক বাইটা না করি তাহলে আমার মনে হয় এটাকে কন্টেইন করা যাবে। সরকার তো ইতিমধ্যে ঘোষণা দিয়েছে এপ্রিলে দাম বাড়বে না। আন্তর্জাতিক বাজারের সাথে আপনারা দামের সমন্বয় কেমন করেন, আর দাম না বাড়ার এই পরিস্থিতি কতদিন ধরে রাখা সম্ভব হতে পারে? আপনি যদি আমাদের ইন্ডাস্ট্রির ব্যাপারে জিজ্ঞেস করেন এলপিজি খাতে, তাহলে আমি আপনাকে একটু প্রাইসিং ফ্যাক্টরটা বলে দিই। সিপি একটা হচ্ছে কন্ট্রাক্ট প্রাইস, যেটা ইন্টারন্যাশনালি ডিক্লারেশন আসে, এটা সৌদি আরামকো থেকে ডিক্লেয়ার করা হয়। কারেন্ট সিচুয়েশনে বা কারেন্ট ক্রাইসিসে যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে, ওখানে আপনাকে সিপি এই মাসের প্রতি মাসে ডিক্লারেশন আসে, এই মাসে সিপিটা $243 ইনক্রিমেন্ট আছে, যেটা ইতিহাসে একটা অনেক বড় জাম্প। সো সিপি আপনার একটা ফ্যাক্টর যেটা গ্লোবালি সবাই একই পেমেন্ট করে, সাথে আপনার থাকে প্রিমিয়াম। এবং প্রিমিয়ামটা আমি আপনাকে একটু ব্রেকডাউন করে দিই, একটু সময় নিচ্ছি। প্রিমিয়ামটা হচ্ছে অনেকগুলি ফ্যাক্টর, ট্রেডার কার কাছ থেকে আপনি নিচ্ছেন, তার প্রফিট মার্জিনটা কী আছে, ফ্রেট কী পড়ছে আপনার, ওখান থেকে আসতে কারেন্টলি ফ্রেট অনেক হাই, সো ওইটা আপনার একটা ফ্যাক্টর প্লে করে। বাংলাদেশে আসার পর পোর্ট চার্জেস, কাস্টম ডিউটি, ট্যাক্স, অন্যান্য যে সব খরচপাতি আছে ওগুলো আবার অ্যাড হয়। সাথে আপনার আমরা ডিস্ট্রিবিউটর বা ডিলারদেরকে কী কমিশন দিচ্ছি, ওদের মার্জিনটা কি অ্যাড করছি, ওই সব কিছু মিলিয়ে একটা প্রাইস ক্রিয়েট করা হয়। সো এখন যদি সিপি বেড়ে যায় আর প্রিমিয়ামও যদি হাই থাকে, তো এটা তো আমাদের হাতে কিছু করার নাই, আমাদের ওটা দিতেই হবে প্রোডাক্টটা আনার জন্য।
সো ওইটা আনার পর আই থিঙ্ক বিআরসি রেগুলেটরি বোর্ড আছে, ওরাও আমাদের সাথে প্রতি মাসে বসছেন পাবলিক হিয়ারিংয়ের মধ্যে, ওনারা আমাদের ইনপুট নিচ্ছেন, ফিডব্যাকটা নিচ্ছেন যে কি প্রাইসিং ফর্মুলাতে কী কী অ্যাড করা উচিত। সো আশা করি যে মানে এখন কারেন্ট ডিমান্ড উপর বেস করে তো প্রাইস বাড়বেই, বাট আমি আপনাকে একটা আইডিয়া দিলাম যে কী কী ফ্যাক্টরগুলো নেওয়া হয় যেগুলো আমাদের হাতে নাই, তো ওগুলা অ্যাড করার পর একটু তো মূল্য বাড়বেই। এলপিজির ক্ষেত্রে দেখি যে বিভিন্ন কোম্পানির বিভিন্ন দাম, দেশীয় বাজারে দামের এই তারতম্য কেন? আমার মনে হয় তেমন ডিফারেন্স নাই। আমি দুইটা ফ্যাক্টর আবার একটু পয়েন্ট আউট করতে চাই। একটা হচ্ছে যে আপনাদেরকে একটু আপনি যদি রিসার্চ করেন 34টা লাইসেন্স আর আরও একটু বেশি লাইসেন্স দেওয়া হয়েছে, বা 50+ লাইসেন্স হবে। ওইটার মধ্যে এখন অ্যাক্টিভ অপারেটররা হচ্ছেন 16 থেকে 18 জন। এই মার্কেটের মধ্যে অলরেডি একটা কম্পিটিটিভনেস আছে, বিকজ এতগুলা ব্র্যান্ড অ্যাভেলেবল, প্রোডাক্ট কিন্তু ওই একই সেম, সবাই ইম্পোর্ট করে আনছে। সো আপনি যদি বলেন যে প্রাইসিংয়ের ক্ষেত্রে সামঞ্জস্যতা নাই, আমি এটাতে এগ্রি করি না, বিকজ সবাই যখন একই প্রোডাক্ট সেল করছেন আর এত বেশি কম্পিটিশন, তখন উল্টা মানুষরা কম্পিট করছে যে কেমনে প্রাইসটা কমানো যায়। কিন্তু এখন মানুষকে বুঝতে হবে, ভোক্তাদেরকে বুঝতে হবে যে আমাদের অনেক কিছু ফ্যাক্টরগুলো ইনক্লুড করতে হচ্ছে। আমি যেভাবে আগে বললাম আপনাকে যে কারেন্ট সিনারিওতে ইম্পোর্ট করতে গিয়েই প্রাইসটা বেড়ে গিয়েছে, সাথে আপনাকে ডিফারেন্ট ট্যাক্সেস, ডিউটি, এগুলা ফ্যাক্টর ইন করতে হচ্ছে। ওই সব হিসাবেও আমি লাস্টের দিকে বলবো যে বিআরসি প্রতি মাসে একটা প্রাইস ডিক্লারেশন দেয়, আর বিআরসি যে প্রাইস ডিক্লারেশন দেয় আমরা বাধ্য ওই প্রাইসটাকে ফলো করতে। সো আমার মনে হয় সব অপারেটররাই ওটাকে মোরলেস ফলো করে থাকে। প্রত্যেক ইন্ডাস্ট্রিতে 2-1 জন হয়তো থাকবেই যারা একটু অন্য ওয়েতে ব্যবসা করতে চান। তো ওইটা আমার মনে হয় অথরিটিসদেরকে চিন্তা করতে হবে, বিআরসিকে ফলো করতে হবে যে কারা করছেন, অ্যান্ড ওইটা আমার মনে হয় মোবাইল কোড বা দ্বারা। আবার আরেকটা আমি একটা ছোট পয়েন্ট অ্যাড করে দিই, অপারেটররা সবসময় সেল করছেন ডিস্ট্রিবিউটরকে, ডিস্ট্রিবিউটর আবার পর্যায়ক্রমে সেল করছেন রিটেলারকে, রিটেলের কাছ থেকে ভোক্তারা সিলিন্ডারটা বুঝে নিচ্ছেন। সো এখানে ইস্যুটা হয় কি, আমি আবার জেনারেলাইজ করব না, সবাইকে বলবো না, 2-1 জন অসাধু ব্যবসায়ী থাকতেই পারেন, ওনারা জানেন যে এখন ডিমান্ড আছে। সো ডিমান্ডের বেসিসে ওনারা একটু এক্সট্রা মার্জিন রাখতে চাবেন। সো ওই কেসটাতে আমার মনে হয় সরকারকে একটু ভিজিলেন্ট হতে হবে। আমরাও সাজেশন দিয়েছি, আপনার মোবাইল কোড রাখতে পারেন, র্যান্ডমলি চেক করতে পারেন মার্কেটে কোন রিটেলার কী দামে দিচ্ছে। বাংলাদেশে এলপিজির যে ডিমান্ড, সেই সাথে যোগান, বাইরে থেকে যে ইম্পোর্ট করা হয়, সাপ্লাই চেইন একেবারে ভোক্তা পর্যন্ত পৌঁছানো, আমাদের এই চেইনটা কতটুকু সক্ষম একটা পরিপূর্ণ ব্যবস্থায়? আমার তো মনে হয় আপাতত আলহামদুলিল্লাহ অনেক অনেক সক্ষম। আপনি যদি এলপিজি ভূমিকাটা দেখেন ইন দ্য লাস্ট, আমি শুধু 5 বছরটাই নেই, 2020 থেকে 2025 পর্যন্ত গ্র্যাজুয়ালি আপনার 0.85 মিলিয়ন টনস থেকে 2025 পর্যন্ত আমরা 1.66 মিলিয়ন টনসে চলে আসছি কনজাম্পশন আর সাপ্লাইটা। সো একটা বিরাট জাম্প আছে এখানে, বাট অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় আমাদের যে প্রজেকশনটা বলছে, স্ট্যাটিস্টিক যদি আপনি দেখেন, গ্র্যাজুয়ালি অ্যাভারেজে 10 থেকে 12% গ্রোথ আছে এই মার্কেটে। সামনে আগামী 5 বছরের মধ্যে এটা প্রজেকশন হচ্ছে 50% বাড়বে। সো আমার মনে হয় ডিমান্ডটা ইনক্রিজ হবে, আর ওই হিসাবে আমরা যেভাবে যতগুলো ব্র্যান্ড আছেন বা যতগুলো কোম্পানি আছেন সবাই গ্র্যাজুয়ালি ওদের ক্যাপাসিটিটাও বাড়াচ্ছেন। সো হোপফুলি ইনশাল্লাহ আমরা এটা ম্যানেজ করতে পারবো। বাংলাদেশে দীর্ঘদিন ধরে বিনিয়োগে খরা, নির্বাচিত সরকার এলো, দেশের বেসরকারি খাত দেশের বাইরে থেকেও বিনিয়োগ আসবে আশা করা হচ্ছে। তো সেই সময় তো এলপিজির চাহিদা বেড়ে যাবে, সেই সময় যোগানটা কি স্বাভাবিক থাকবে? হ্যাঁ, এখন যদি ফোর্স মেজর বা আমি বলি যে কারেন্ট সিচুয়েশনটা যেটা আমরা কেউ এক্সপেক্ট করি নাই, ইরান ইউএস ওয়ারটার জন্য যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে, এরকম যদি সিচুয়েশন সলিউশনের দিকে চলে যায় খুব তাড়াতাড়ি এবং মার্কেটটা স্টেবল হতে পারে, সাপ্লাই চেইনটা আমরা এনশোর করতে পারি, তাহলে আমার মনে হয় আমরা অবশ্যই যোগান দিতে পারবো, আমরা সক্ষম হব
ডিমান্ডটাকে মিট করার জন্য। ইতিমধ্যে আমার মনে হয় সোফার যে যে ডিমান্ডটা ছিল, স্লাইট ডিফারেন্স অবভিয়াসলি একটা এফেক্ট আসবে। ওটা ছাড়া আই থিঙ্ক সব অপারেটরে আমরা ম্যানেজ করতে পেরেছি টু ফুলফিল আওয়ার কমিটমেন্ট। যারা যারা ইম্পোর্ট করছেন, সাপ্লাই করছেন, তারা ম্যানেজ করতে পেরেছেন। আর অবভিয়াসলি যেভাবে আপনি প্রথম দিকে বললেন যে আমাদেরকে একটু অল্টারনেট সোর্সগুলো চিন্তা ভাবনা করতে হবে, আমরা অলরেডি এটা নিয়ে কাজ করছি, রিসার্চ করছি। সো হোপফুলি ইনশাল্লাহ কিছু অন্য সোর্সগুলোও অ্যাড হবে। এলপিজি খাতে নতুন বিনিয়োগ বা অবকাঠামো উন্নয়নের সুযোগ কেমন দেখছেন? আমার মনে হয় অলরেডি মার্কেটটা অপারেটর বা কোম্পানিজদের দিক দিয়ে একটু স্যাচুরেটেড। আমার মনে হয় অলরেডি এনাফ লাইসেন্সেস ইস্যু করে দেওয়া হয়েছে। মার্কেট সাইজটা যেভাবে বাড়ছে ওই হিসাবে আমাদের যথেষ্ট অপারেটর এখন আছেন। এটাকে যদি আমরা একটু প্রপার ব্যাকআপ বা সাপোর্ট দিতে পারি, পলিসিগতভাবে হোক বা গভর্নমেন্টের সাপোর্টগুলো হোক, এগুলো যদি আমরা একটু মেনটেন করতে পারি, আমার মনে হয় এটাই শুড বি এনাফ। নবায়নযোগ্য জ্বালানির চাহিদা দিন দিন বাড়ছে, সরকারও নানা উদ্যোগ নিচ্ছে, বেসরকারি খাতও এগিয়ে আসছে। এই উত্থানের মধ্যে এলপিজির চ্যালেঞ্জটা কি হবে আগামীতে? এলপিজি চ্যালেঞ্জটা আমি যেরকম বললাম, কিছু কিছু জিনিস আছে আপনাদের, আমি যেরকম বললাম পলিসিগতভাবে আমাদের একটু ইনশিওর করতে হবে, যেহেতু এটা ইম্পোর্ট বেসড একটা মার্কেটের বিভিন্ন ফ্যাক্টরসগুলো ইনভলভ থাকে প্রাইসিংয়ে। সো আমাদের রিকোয়েস্ট এটাই থাকবে, মনিটরিং অথরিটি যারা আছেন, যেরকম বিআরসি আছেন, আপনারা অবশ্যই এটাকে মেনটেন করেন, প্রাইস মার্কেটটাকে স্টেবল রাখার জন্য ক্যালকুলেশন করেন, কিন্তু ক্যালকুলেশনটা প্রপার ওয়েতে করতে হবে। ক্যালকুলেটিং মেথডটা আমাদের সাথে বসে একটা আইডিয়া করে যে কী কী ফ্যাক্টরসগুলো ইনভলভ থাকে প্রাইসিংয়ে, এটা ইনশিওর করতে হবে। ইতিমধ্যে আমরা অলরেডি, যেহেতু আমি বললাম যে সরকার তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল, আমাদেরকে বাণিজ্য মন্ত্রণালয় থেকেও ডাকা হয়েছে, আমাদেরকে এনার্জি মন্ত্রণালয় থেকেও ডাকা হয়েছে। তো আমরা ওনাদেরকে জানিয়েছি যে কিছু কিছু সাপোর্ট আমাদের দরকার, ট্যাক্সেশনের দিক দিয়ে আর কিছু ডিউটি স্ট্রাকচারের দিক দিয়ে যদি আমাদেরকে সাপোর্টটা দেওয়া হয়, আর এটাকে যদি গ্রিন এনার্জি হিসাবে ট্রিট করা হয়, তাহলে আমরা প্রাইসিংটাও মেনটেন করতে পারবো। বাংলাদেশে এই যে এলপিজির ব্যবহারের ক্ষেত্রে সাধারণ একটা প্রবণতা আমরা দেখি যে কিছু সময় অতিরিক্ত ব্যবহার হয়, কিছু সময় দাম বেড়ে যায়। এদিক থেকে সাধারণ ভোক্তাদের প্রতি আপনার বক্তব্য কি? আমি যেটা বললাম, আই হোপ যে এই ডিসকাশনের পর অনেকে ক্লিয়ার হবেন যে কি কি ফ্যাক্টরস ইনভলভ থাকে। সো আমি প্রাইসিংটা আপনাকে বলে দিয়েছি অলরেডি ডিটেলসে, যে আমার মনে হয় ভোক্তাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে যে কিছু জিনিস আমাদের হাতে নেই। যদি আমরা ইম্পোর্টই করি একটা সার্টেন প্রাইসে, তো ওটার সাথে তো কিছু জিনিস অ্যাড হবেই দেশে আসার পর। তো ওই কস্টগুলো ইনভলভ করার পরেই প্রাইসিংটা ডিটারমিন করা হয়। আমরা চেষ্টা করি যত কমে করা যায়। তো এটা একটু চিন্তা ভাবনা করতে হবে। যেহেতু রেগুলেটরি কমিশন বডি আছেন বিআরসি, ওনারাও ফ্যাক্টরসগুলো ইনক্লুড করেন প্রাইসিংয়ে, তো ওনাদের প্রাইসিংটাই আমরা মেনটেন করি। তো এইটা একটা ব্যাপার আছে। আর ভোক্তাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে যে যেহেতু ডিফারেন্ট ব্র্যান্ড অ্যাভেলেবেল আছেন, যদি কোনো জায়গায় কোনো ইয়েতে দুই এক জায়গায় যদি একটা ডিমান্ড ক্রিয়েট করা হচ্ছে আর প্রাইসটা বেশি চাওয়া হচ্ছে, তাহলে ওনারা এটা কমপ্লেন করতে পারেন। আমাদের তরফ থেকে, আমাদের যেরকম লুয়াব অ্যাসোসিয়েশন আছে এলপিজি ওনার্সদের, ওখান থেকেও একটা টিম আছে যারা মার্কেট ভিজিট করে অ্যান্ড প্রাইসিংটা ইনশিওর করে যে কোন কোন ব্র্যান্ড কী দামে দিচ্ছে। সো আমরা আমাদের তার তরফ থেকে ভিজিলেন্ট আছি, ওনারাও থাকলে বুঝতে পারবেন। জি, সরকারি বেসরকারি খাতের সমন্বিত অংশগ্রহণে দেশের জ্বালানি খাতের সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে ব্যবসা বাণিজ্যের সুষ্ঠু সমৃদ্ধি হোক, ব্যবস্থাপনা ঠিক থাকুক, প্রত্যাশা এটা আমাদেরও। ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। দর্শক, ইসলামী ব্যাংক পিএলসি ইনসাইডে আজকের আয়োজন এটুকুই। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।